নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় কথিকা। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার পাঠানো। তিনি চান না তার পরিচয় প্রকাশ হোক, কিন্তু তার মনের গভীরে লুকিয়ে থাকা এক তীব্র অনুভূতির কথা তিনি ভাগ করে নিতে চেয়েছেন। গল্পটি এতটাই আবেগপ্রবণ আর রোমাঞ্চকর যে আপনারা না শুনে থাকতে পারবেন না। শুধু তাই নয়, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা হয়েছিল কলকাতার এক নামকরা বিশ্ববিদ্যালয়ে, যেখানে পড়ানো আমার নেশা আর ছাত্রছাত্রীরা আমার জীবনের আলো। কিন্তু জীবনের আলো তো সবসময় সাধারণ পথে চলে না, কখনো কখনো তার নিষিদ্ধ আধারেও পথ খুঁজে নেয়। আমার সেই আলো ছিল ঈশিতা, সদ্য স্নাতক শেষ করে আমার বিভাগের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে যোগ দেওয়া এক তরুণী। ঈশিতা ছিল এক রিজার্ভড মেয়ে, চোখে মুখে একটা শান্ত স্নিগ্ধ ভাব, কিন্তু তার চোখের গভীরে কিছু একটা ছিল যা আমাকে প্রথম দিন থেকেই আকর্ষণ করেছিল। সেটা কি কোনো অতৃপ্ত বাসনা নাকি কোনো চাপা কষ্ট, আমি ঠিক বুঝিনি। সে আমার ক্লাসগুলোতে খুব মনোযোগ দিয়ে শুনত, আমার প্রতিটি কথা নোট করত। তবে তার মনোযোগ শুধু আমার লেকচারেই সীমাবদ্ধ ছিল না। মাঝে মাঝে যখন আমি ক্লাসরুমের মধ্যে হাঁটতাম, তার দৃষ্টি আমার উপর এসে পড়ত। সেই দৃষ্টিতে কোনো ঔৎসুক্য ছিল না, ছিল এক গভীর অজানা অনুভূতি। আমি ডক্টর অনিক ভট্টাচার্য, একজন প্রতিষ্ঠিত অধ্যাপক, বয়স 40-এর কোঠায়। নিজের কাজ নিয়ে আমি সবসময় এতটাই মগ্ন থাকতাম যে ব্যক্তিগত জীবনের দিকে খেয়ালই করতাম না। বিবাহিত জীবনটাকেও কেবল অভ্যেসের বশে টিকিয়ে রেখেছিলাম। স্ত্রী রুমা, যে কিনা সমাজের চোখে একজন আদর্শ গৃহিণী, কিন্তু আমাদের মাঝে সম্পর্কের উষ্ণতা কবেই হারিয়ে গিয়েছিল। আমরা যেন দুজন অচেনা মানুষ, এক ছাদের নিচে কেবল অভ্যেসের টানে বাস করে চলেছি। আমার গবেষণার বিষয় ছিল মধ্যযুগের বাঙালি সমাজ ও প্রেম। এই গবেষণার কাজে ঈশিতার মতো একজন ডেডিকেটেড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার ছিল। ঈশিতা দিন-রাত এক করে আমার সাথে কাজ করত। লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা কাটানো, পুরনো পুঁথি ঘাটা, আমার দেওয়া কাজগুলো নিপুণভাবে সম্পন্ন করা, এসবের মধ্যে দিয়ে ঈশিতার এক অন্য রূপ আমার সামনে উন্মোচিত হচ্ছিল। তবে আমার মনকে সবচেয়ে বেশি আলোড়িত করত যখন আমরা দুজনে পাশাপাশি বসে কোনো প্রাচীন পুঁথি নিয়ে আলোচনা করতাম। কখনো ঈশিতার আঙুল আমার আঙুলের উপর চলে আসত, সেই স্পর্শে এক বিদ্যুৎ খেলে যেত আমার শরীরে। সে দ্রুত হাত সরিয়ে নিত, কিন্তু তার চোখে মুখে ফুটে উঠত এক অস্বস্তি আর লজ্জার মিশ্রণ। আমারও বুক ধুকপুক করত। আমি নিজেও বুঝতে পারতাম না এই অনুভূতি কি। একজন অধ্যাপক হিসেবে কি আমার এমনটা ভাবা উচিত? একদিন গবেষণার কাজে গভীর রাতে আমরা দুজনেই অফিসে ছিলাম। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। অফিসের নিস্তব্ধতা ভেদ করে কেবল বৃষ্টির শব্দ আর আমাদের চাপা শ্বাস-প্রশ্বাসের আওয়াজ। আমরা একটা পুরনো চিঠির পাণ্ডুলিপি নিয়ে কাজ করছিলাম। চিঠিটা ছিল এক প্রেমিকের তার প্রেমিকার কাছে লেখা। সেই চিঠির ভাষায় এমন কিছু আবেগ ছিল যা আমাদের দুজনকে ছুঁয়ে গেল। ঈশিতা হঠাৎ বলে উঠল, স্যার, এই যে প্রেমের কথা লেখা আছে, এটা কি সত্যি সম্ভব? এত তীব্র ভালোবাসা, যেখানে সমাজ সংসার সব তুচ্ছ? আমি ওর দিকে তাকিয়ে বললাম, ভালোবাসা কখনো তুচ্ছ হয় না ঈশিতা। সমাজের নিয়মকানুন হয়তো ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু মনের টানকে কি সবসময় আটকে রাখা যায়? আমার কথা শেষ হতে না হতেই ঈশিতা আমার দিকে তাকালো। ওর চোখে ছিল এক অদ্ভুত আবেদন। সেই মুহূর্তে আমার মনে হল আমারও এই তরুণীর মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির কথা জানতে ইচ্ছে করছে। স্যার, ঈশিতা ফিসফিস করে বলল, আপনার কি মনে হয় এই চিঠিটা যারা লিখেছিল তারাও আমাদের মতোই? আমার হৃৎস্পন্দন দ্রুততর হল। আমি ওর চোখের গভীরে তাকালাম। সেখানে তখন এক তীব্র আলোড়ন, যা আমার নিজের মনের সাথেও মিলে যাচ্ছিল। আমি কিছু বলার আগেই ঈশিতা আমার হাতটা ধরল। তার আঙুলগুলো কাঁপছিল। স্যার, আমি ভয় পাচ্ছি, ঈশিতা বলল। কিন্তু কি ঈশিতা? আমি প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলাম। ঈশিতা আমার দিকে আরও একটু এগিয়ে এলো। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। কিন্তু আমি এই অনুভূতিটাকে হারাতে চাই না। সেই রাতে অফিসের নীরবতা ভেঙে বৃষ্টির শব্দকে সঙ্গী করে আমরা দুজন দুজনার খুব কাছাকাছি এসেছিলাম। আমার মনে তখন চলছিল এক ঝড়। একদিকে আমার পেশাদারিত্ব, আমার সামাজিক পরিচয়, অন্যদিকে ঈশিতার নিষ্পাপ মুখ আর তার চোখের গভীরে সেই অব্যক্ত কথা। ঈশিতার হাত আমার হাতের মধ্যে ছিল। ওর হাতের স্পর্শে এক অদ্ভুত শিহরণ। আমি ওর হাতটা ছাড়িয়ে নিতে পারছিলাম না। আমাদের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। সেই মুহূর্তে সবকিছু ভুলে গিয়ে আমি শুধু ঈশিতাকে অনুভব করছিলাম। ওর শরীরের উষ্ণতা, ওর হৃৎস্পন্দন আমার নিজের শরীরেরই একটা অংশ বলে মনে হচ্ছিল। স্যার, ঈশিতা আবার বলল। এবার তার গলায় কোনো দ্বিধা ছিল না,
ছিল এক দৃঢ়তা। কিন্তু আমি ওর কথা শেষ করতে দিলাম না। আমার গলাও তখন রুদ্ধ হয়ে আসছিল। কিন্তু কি ঈশিতা? আমি আবার জিজ্ঞেস করলাম। ঈশিতা আমার চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি আপনাকে ভালোবাসি স্যার। কথাটা শুনে আমার মনে হলো আমি যেন এক অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছি। এই ভালোবাসা কি সত্যি সম্ভব? এই নিষিদ্ধ অসম প্রেম কি আমাদের ধ্বংস করে দেবে, নাকি নতুন পথের সন্ধান দেবে? আমি ঈশিতার দিকে ঝুঁকে পড়লাম। ওর ঠোঁটের কাছে এসে আমি থেমে গেলাম। আমার মনে তখন হাজারো প্রশ্ন। এই মুহূর্তে আমি কি করছি? আমার স্ত্রীর কথা, আমার পরিবারের কথা, সমাজের কথা, সব যেন আমার মনে ভিড় করে আসছিল। ঈশিতা আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে কোনো অভিমান ছিল না, ছিল কেবল ভালোবাসা আর এক অব্যক্ত অনুরোধ। তার নিঃশ্বাস আমার ঠোঁটে এসে লাগছিল। সেই মুহূর্তে আমার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় যেন কর্পূরের মতো উবে গেল। আমি আমার সবটুকু আবেগ দিয়ে ঈশিতাকে জড়িয়ে ধরলাম। আমাদের প্রথম স্পর্শ ছিল এক নীরব বিস্ফোরণ। সেই স্পর্শে মিশেছিল দীর্ঘদিনের চাপা অনুভূতি, এক তীব্র আকর্ষণ আর ভয়। আমরা দুজন একে অপরের মধ্যে যেন হারিয়ে গিয়েছিলাম। অফিসের নিস্তব্ধ ঘরে বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ, আমাদের দুজনের হৃৎস্পন্দন তখন এক অন্য তালে বেজে চলেছিল। পরদিন সকালে যখন আমি বাড়ি ফিরি, তখন আমার মন ছিল এক ঘো লাগা অবস্থায়। রুমা হয়তো কিছু আজ করতে পেরেছিল, কিন্তু সে কিছু জিজ্ঞেস করেনি। আমাদের মাঝে এখন আর কোনো কথাই হয় না। অফিসে ঈশিতার সাথে আমার দেখা হওয়াটা তখন এক নতুন অধ্যায়ের সূচনা। আমরা চেষ্টা করতাম যেন আমাদের মধ্যে কোনো রকম অস্বস্তি প্রকাশ না পায়, কিন্তু মাঝে মাঝে যখন আমাদের চোখাচোখি হতো, তখন সেই পুরনো রাতের অনুভূতিগুলো আবার ফিরে আসত। একদিন আমাদের গবেষণার কাজে একটি পুরনো মঠ পরিদর্শনের প্রয়োজন হলো। মঠটি ছিল শহর থেকে বেশ খানিকটা দূরে, পাহাড়ের কোলে। আমরা দুজন সেখানে গেলাম। মঠের পরিবেশ ছিল শান্ত, স্নিগ্ধ, কিন্তু আমাদের মনে তখন চলছিল অন্যরকম ঝড়। মঠের এক প্রাচীন কক্ষে আমরা বসেছিলাম। কক্ষটি ছিল প্রায় অন্ধকার, কেবল একটি ছোট জানালা দিয়ে আলো আসছিল। সেই আলোয় ঈশিতার মুখটা আরও বেশি মোহনীয় লাগছিল। স্যার, ঈশিতা ফিসফিস করে বলল, এখানে বসে আপনার কি সেই রাতের কথা মনে পড়ছে? আমি ওর দিকে তাকিয়ে কিছু বলার আগেই ঈশিতা আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে সেই চেনা উষ্ণতা। আমরা কি ভুল করছি স্যার? ঈশিতা জিজ্ঞেস করল। ভুল কি ঈশিতা? আমি ওর চোখে চোখ রেখে বললাম, মনের টান কি কখনো ভুল হতে পারে? ঈশিতার চোখ জলে ভরে এলো। কিন্তু সমাজ, আমার পরিবার, আপনার স্ত্রী, সবকিছুর উত্তর আমার কাছে নেই ঈশিতা। আমি বললাম, শুধু এটুকুই জানি, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে আমি ঈশিতাকে জড়িয়ে ধরলাম। সেই পাহাড়ের কোলে, প্রকৃতির মাঝে আমরা দুজন একে অপরের বাহুডোরে বাঁধা পড়েছিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন এই সুন্দর পৃথিবীর আর কোনো কিছুই আমাদের স্পর্শ করতে পারবে না। আমাদের সম্পর্ক তখন এক নতুন মন নিয়েছিল। আমরা প্রায়ই বিভিন্ন অজুহাতে দেখা করতাম, কখনো রেস্টুরেন্টে, কখনো পার্কে, আবার কখনো বা দীর্ঘ রাতের নিস্তব্ধতায়। প্রতিটি মুহূর্ত ছিল তীব্র আবেগ আর গোপন উত্তেজনায় ভরা। আমার মনে তখন এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে ঈশিতার প্রতি আমার তীব্র টান, অন্যদিকে আমার সামাজিক কর্তব্য। আমি কি পারবো এই সম্পর্ককে টিকিয়ে রাখতে, নাকি এই নিষিদ্ধ প্রেম আমাদের জীবনকে ধ্বংস করে দেবে? একদিন ঈশিতা আমাকে জানালো যে সে গর্ভবতী। এই খবরটা শুনে আমার পৃথিবীটা যেন দুলে উঠল। আমি কি করব? এই অসমাপ্ত নিষিদ্ধ প্রেমের সন্তানকে কি আমি স্বীকৃতি দিতে পারব? আমার স্ত্রী, আমার পরিবার, সমাজ, সবাই আমাকে ছিঁড়ে খাবে। আমি ঈশিতার চোখে তাকিয়েছিলাম। ওর চোখে তখন কেবলই ভয় আর অসহায়তা। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে ওর একমাত্র ভরসা আমি। চিন্তা করো না ঈশিতা, আমি বললাম, আমরা যা করার একসাথে করব। কিন্তু আমার ভেতরটা তখন কাঁপছিল। এই মুহূর্তে আমার মনের অবস্থা বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। আমার মাথায় তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি কি রুমাকে সব বলে দেব? তাহলে কি হবে? আর ঈশিতা, ওর ভবিষ্যৎ কি? এই শিশুটির ভবিষ্যৎ কি? আমরা তখন এক মহা দুশ্চিন্তায়। এই গোপন প্রেম আর তার ফলশ্রুতি আমাদের জীবনকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। আমি ঈশিতার হাত ধরে বললাম, আমাদের এই মুহূর্তটার কথা মনে আছে ঈশিতা? যখন আমরা প্রথমবার এই মঠের কাছে এসেছিলাম। ঈশিতা আমার দিকে তাকিয়ে হালকা হাসল। কি করে ভুলব স্যার, সেই রাতে আমি বলেছিলাম, মনের টান কি কখনো ভুল হতে পারে? আমি বললাম, আজও আমার তাই বিশ্বাস। আমাদের যা হচ্ছে তা হয়তো সমাজের চোখে ভুল, কিন্তু এই মুহূর্তে আমি শুধু তোমার আর আমাদের সন্তানের কথা ভাবছি। ঈশিতা আমার বুকে মাথা রাখল। আমি জানি স্যার, কিন্তু ভয় লাগছে। ভয় পাওয়ার কিছু নেই। আমি ওকে আশ্বস্ত করার চেষ্টা করলাম, আমরা একসাথে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। কিন্তু আমার ভেতরের ভয়টা তখন আরও তীব্র হচ্ছিল। আমি জানতাম এই পথটা সহজ হবে না। একদিকে যেমন রুমা, আমার পরিবার, আমার পেশাগত জীবন, অন্যদিকে ঈশিতা আর তার আগত সন্তান।
এই সব কিছুর মধ্যে আমাকে একটা ভারসাম্য খুঁজে বের করতে হবে। একদিন আমি রুমাকে সবকিছু বলার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম এটা খুব কঠিন হবে, কিন্তু আর লুকোচুরি করে বাঁচতে পারছিলাম না। সন্ধ্যাবেলা আমি বাড়ি ফিরে রুমাকে আমার ঘরে ডাকলাম। রুমা তখনও সেই একই রকম শান্ত স্নিগ্ধ, কিন্তু তার চোখের গভীরে সেই শূন্যতাটা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছিল। রুমা, আমি শুরু করলাম, আমার কিছু বলার আছে। রুমা আমার দিকে তাকালো। তার চোখে কোনো প্রশ্ন ছিল না, ছিল এক গভীর নীরবতা। আমি সীতার সাথে। আমার গলা আটকে গেল। রুমা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। ওর মুখটা তখন ফ্যাকাশে হয়ে গেছে। ঈশিতার সাথে অনিক, তোমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট? আমি মাথা নাড়লাম। হ্যাঁ রুমা, আমরা একে অপরকে ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে আমার মনে হলো আমি যেন পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিয়েছি। রুমা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি আর রুমা দুজনেই অবাক হয়ে দরজার দিকে তাকালাম। গল্পটা এই পর্যন্তই। পরবর্তী পর্বে কি হবে জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে চান তারা কমেন্টে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।